প্রিয় দর্শক, বসন্তের সাথে ভালোবাসার সম্পর্ক অত্যন্ত গভীর। বসন্তের প্রথম দিনের পরেই কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস হলেও পুরো মাস জুড়ে, পুরো বছর জুড়েই কিন্তু এই ভালোবাসা চিরন্তন। ভালোবাসা মানেই পজিটিভ অনেক কিছু, ভালোবাসা মানে কমিটমেন্ট, রেসপন্সিবিলিটি, স্যাক্রিফাইস, সব কিছু মিলেই তৈরি হয় একটি ভালোবাসার গল্প। চারদিকে যখন ভাঙনের গল্পগুলো চলতে থাকে, আমি চলে এসেছি আপনাদেরকে ভালোবাসার গল্প শোনাবো বলে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ভ্যালেন্টাইন্স টকে। আমি ডক্টর শ্রাবণ তহিদা। আজকে চেষ্টা করব ব্যস্ততম একজন মানুষের চিকিৎসক পেশায় থেকে তার প্রিয় মানুষটি এবং সেই সাথে তার সংসারকে সময় দেবার যে একটা ব্যালেন্স এবং সেই সাথে ভালোবাসার গল্প, সেটা আসলে বের করে আনবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ডাক্তার ফেরদৌস শাহরিয়ার সাঈদ, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্ট অফ মেডিকেল অনকোলজি, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। এবং সেই সাথে আমার সাথে রয়েছেন তার ভালোবাসার মানুষ এবং সহধর্মিণী ফাহিমা শারমিন, হাউসওয়াইফ। আসসালামু আলাইকুম। ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? দুজনকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের ভালোবাসার গল্পটা তো একটু পুরনো হবে। কত বছর আগের এই গল্পটা শুরু হয়েছিল এবং কিভাবে শুরু হয়েছিল? প্রায় 29 বছর। 29 বছর? আমরা তো বয়স্ক হয়ে গেছি। লং 29 ইয়ার্স। লং 29 ইয়ার্স। আমরা বেসিক্যালি অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের। আমাদের দুঃসম্পর্কের আত্মীয়, ওনার মামি, আমার মামি শাশুড়ি, উনি মেইন একটা দিয়েছিলেন, অনুঘটক ছিলেন। অনুঘটক, রাইট। তো যাই হোক, এনিওয়ে আমার ওনারা সিলেটের, আমার নানা বাড়িও সিলেট, তো আমার আম্মা সিলেটের আর কি। তো ওই মামি আবার কুষ্টিয়ার, তো আমার বাড়ি কিন্তু কুষ্টিয়া, আমার দাদারা কুষ্টিয়া জন্ম হয়েছে, আমি যাই না কখনো। কুষ্টিয়ার সাথে সিলেটের সম্পর্ক এই প্রথম আমি শুনছি। রাইট, এটা ছিল আমার আব্বা আম্মার বিয়েটা ছিল 61 সালে। তখন আমার নানা ছিলেন রিটায়ারিং স্টেজে ম্যাজিস্ট্রেট কুমিল্লাতে। ওকে। আর আমার আব্বার ছিলেন লোকাল গার্জিয়ান ছিলেন আমার বড় ফুপা ছিলেন কুমিল্লাতে ইঞ্জিনিয়ার। আচ্ছা। তো তখনকার আমলে তো ওই যে সরকারি চাকরিজীবীরা একদম খুব ঘনিষ্ঠ থাকতো, অল্প কয়েকজন ছিল। তো ওই যে রাজবাড়ি, যেটা কোটবাড়ি, রাজবাড়ি কুমিল্লা, ওইখানে সব সরকারি এগুলো ছিল। তো ওনারা খুঁজছেন আমার আব্বার জন্য পাত্রী। আর আম্মা তখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে মেয়েরা সেকেন্ড ব্যাচ, ওনারা, তার আগে ছেলেরা ছিল। তো তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে ওই সময় আর কি প্রস্তাব দিয়ে তখন এই আম্মার বিয়ে হয় আব্বার সাথে। ওকে, মানে আপনাদের গল্পটা তো অনেকটা এরকম, মানে অ্যারেঞ্জ ম্যারেজ। আমাদেরটাও তাই। তো প্রথম তাহলে দেখাটা হয়েছিল, এবার একটু ম্যাডামের কাছ থেকে শুনি। মানে অ্যারেঞ্জ ম্যারেজ বুঝলাম, বিয়ের দিনই কি প্রথম দেখা হয়েছিল নাকি তারও আগে দেখা হয়েছিল? না, ওই যে আড়ঙ্গে, যেমন সবচেয়ে আগের যে আড়ঙ্গ ইয়েতে, আমাদের মিরপুর রোডে যেটা, ওইটাতে ঠিক হলো যে গিয়ে দেখা হবে। আগে একটা প্রচলন ছিল, সবাই আড়ঙ্গে দেখা করতে যেত। তো প্রথম যখন দেখা হলো আড়ঙ্গে, তখন দেখে মানে প্রথম আসলে অনুভূতিটা কি ছিল? হার্টবিট কি একটু বেড়ে গিয়েছিল আপনার? হার্টবিট বাড়া কি, মানে মনে হচ্ছিল আমি একজন কাউকে বিশ্বাস করা যায়, একজন অনেস্ট মানুষ, ওইরকমই মানে মনে হচ্ছিল লাইফে। আপনার প্রথম দেখায় আপনার ডায়াগনোসিসটা তাকে নিয়ে কি ছিল, বা আপনার ফিলিংসটা, হার্টবিটটা তখন কত ফাস্ট হয়েছিল? দেখেন, প্রথম দেখা কিন্তু আমাদের ওরকম কথা হয়নি। হ্যাঁ, দুই ফ্যামিলি, ওই যে ওনার ফ্যামিলির লোকজন, আমার আম্মা, আমি, এরকম আমরা কয়েকজন। তো বেসিক্যালি ওই দূর থেকে দেখা, তো দেখলাম যে ভেরি নাইস, একজন প্লেজেন্ট গুড লুকিং লেডি। তো আমার কাছে দেখে ভালোই লাগলো। আর সেকেন্ড এটার পরে আর কি, যখন আমরা একটা হলো দুই ফ্যামিলিতে, যে ওদেরকে একা কথা বলতে দাও। আবার আরো এবার কিন্তু আড়ংয়ের ওই যে ইয়েতে না, মানে আড়ংয়েরই ওই যে একটা ক্যাফে ছিল, ওই ক্যাফেতে আমি আর আমার হবু ওয়াইফ, আমরা তখন আমাদেরকে বসতে দেওয়া হলো। আমরা গিয়ে নিজেরা আলাপ করলাম। আর আমি বেশ ছিলাম যে আমি তো বেশ, এখন তো আমাদেরকে দেখছেন একটা বয়স্ক মহিলা, আমরা at that time she was a very beautiful lady. এখনো অনেক সুন্দর, অফ কোর্স আপনারা দুজনেই অনেক সুন্দর। তবে ম্যাডাম যে অনেক সুন্দর এখনো এবং তখনও ছিলেন, এটা বোঝা যায়। আমার কিন্তু তখনই চুল অর্ধেক কি বেশিরভাগই শেষ। তো আমি ইয়াং বয়সে, ওকে, তো আমি তো ইনহিবিট করতে চাচ্ছিলাম যে দেখো যে এরকম যে ডাক্তারদের লাইফটা খুব কঠিন, অনেক রাত হয় বাসায় আসতে, সকালবেলা বেরোতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো দেখো তুমি অ্যাডজাস্ট হবে কিনা আমার সাথে। তো
উনি তখন জবাব দিলেন যে আমি জানি আমার বাবাও তো ডাক্তার। তো মহা মুশকিল। আমি একটু ইয়ে চাচ্ছিলাম যে কি বলে, কি প্রশ্নের উত্তর। তখন আমি কনফার্ম হলো যে শি ইজ ওকে এন্ড শি ইজ উইলিং টু অ্যাডজাস্ট উইথ মি। অ্যাডজাস্ট উইথ ইউ, ওয়ার্ক। তারপরে আসলে কতদিন পরে আপনাদের বিয়ে হলো? মানে দেখা হলো, ভালো লাগলো, গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন দুই পরিবারকে, তাই না? তার কতদিন পরে বিয়ে হলো? অল্প দিনের মধ্যেই। এটা কিন্তু বিয়েটা হয়েছিল মে মাসে। ইট ওয়াজ ট্রেমেন্ডাসলি হট, ভেরি হট এন্ড হিউমিড। কোথায় হয়েছিল বিয়েটা? বিয়েটা হয়েছিল হলো গিয়ে ইয়েতে, যে তখন সোহাগ কমিউনিটি সেন্টার ছিল, ইস্কাটন। হ্যাঁ, ওখানে 3টা ছিল। এখনো তো মনে হয় আছে সেটা। কিন্তু ওই সময় ওইটাই টপ লেভেলে ছিল। ঢাকা শহরে ওটাই ছিল, মানে মানে ওটাই বললাম যে এখনো আছে। ওই দিন এসে যাওয়ার সময় আপনাদের মনে পড়ে এখানে আমাদের বিয়ে হয়েছিল। 1 2 3 পর্যন্ত হয়েছিল। ওইখানে বিয়ে আর বৌভাত হয়েছিল আমাদের ইয়েতে, এমপি হোস্টেলে। আচ্ছা, আমাদের যে ফাংশনটা। তো ভেরি ইন্টারেস্টিং। তবে আমার যেটুকু মনে আছে, মানে আপনাদের আসলে প্রেমটা তাহলে বলা যায় যে বিয়ের পরেই শুরু হয়েছে। বিয়ের পরে, বিয়ের আগে জাস্ট একটা সম্মতি, আমরা ঘর করব, বিয়ের পরে। আর ওই গরমের ব্যাপারে আমি জাস্ট একটা প্লিজ, এখানে নিশ্চয়ই কোনো একটা মজার ঘটনা লুকিয়ে আছে। শেরওয়ানি কিনা হলো, মানে কিনা হলো নাকি ওরা দিল কি জানি, একটা জানি, খুব সুন্দর একটা শেরওয়ানি। ওকে। তো ওই বিয়ের দিন যে শেরওয়ানি পরলাম, ওইখানে এসিটিসি সবই ছিল। তারপরে যে ঘামলাম, ঘামার পরে ওই শেরওয়ানি বাসায় এসে খুলে টুলে রেখে দিয়েছে, আর খেয়ালও নাই। পরে কোনো একটা অকেশনে, এরপরে বিয়ের পরবর্তী, ওটা খুলে পড়তে গিয়ে দেখি আমার 2 এক্সিলা, মানে বগলে পুরো সবুজ। ওটা ইট ওয়াজ এ রাইস কালার, একটু ঘি কালারের। মানে এত বেশি ঘেমেছিলেন আপনি? আমি ওটা যে উঠে রেখে দেওয়া হয়েছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন না করে। এটার জন্য কি আপনার মন খারাপ হয়, মানে রিগ্রেট হয় যে বিয়ের শেরওয়ানিটা নষ্ট হয়ে গেল? একদিন পড়লাম মাত্র, আর জীবনে পড়া হলো না। আচ্ছা। তো অনেক বেশি গরম ছিল, তার শেরওয়ানি অনেক ভিজে গিয়েছে। আপনার মেকআপ কি নষ্ট হয়েছিল? মানে আপনার ফিলিংসটা কি ছিল তখন? না, মেকআপ সামহাউ নষ্ট হয়নি। মেকআপ গরম লেগেছে। আপনি জানেন কিভাবে মেকআপটা নষ্ট না করে মেকআপ করতে হয়, তাই না? মেয়েরা এটা ভালো জানে। না, ওই সময় তো আমাদের ভালো ভালো মেকআপ আর্টিস্ট অলরেডি ইয়ে করেছিলেন, মানে বিয়ের দিন আমাকে যেমন সাজিয়েছিলেন এই যে মৌয়ের বোন ওই সময় সাজাতেন। আচ্ছা, বুঝতে পেরেছি। নাকি জানি নাম, তো উনি সাজিয়েছিলেন। তো ওইটা মানে আলাদা, ওই নতুন করে আলাদা সাজানোর ইয়ে ছিল আর কি। মেকআপ কোয়ালিটি গুলো ভালো ছিল সামহাউ, মানে বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে কোনো ধরনের ঘটনা বহুলতার বাইরে বিয়েটা হয়ে গেল, শুধুমাত্র আপনার শেরওয়ানিটা নষ্ট হলো। সো বিয়ের রাতে, মানে বিয়ের রাতটাতেই তো আপনারা মানে ফ্রিডমলি কথা বলা বা চলাফেরা বা ভালোবাসার বহিঃপ্রকাশ করা, তো তথাকথিত কোনো আই লাভ ইউ এই ধরনের সেন্টেন্স কি আপনাদের মধ্যে ছিল নাকি? মানে ওটাই জানতে চাই যে কে কিভাবে ভালোবাসার নিবেদন করেছিলেন। আমি বলি, হ্যাঁ প্লিজ। মানে বেসিক্যালি গল্পগুজব, হ্যাঁ, এই কি খবর, এটা সেটা ইত্যাদি ইত্যাদি। এবং একসময় আমি টায়ার্ড হয়ে তার ল্যাপে ঘুমিয়ে গেছি। এটা উল্টো হওয়ার কথা, রাইট। ও এখনো আমাকে বলে যে, মানে সেই কমপ্লেইনটা এখনো রয়েছে যে বাসর রাতে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন। ঘুমানো মানে কি, ওর ল্যাপে ঘুমিয়ে গেছি আমি। আচ্ছা, আমি ওই গল্প করতে করতে বাস ঘুম। তো পরদিন মানে আপনি তাকে আর জাগালেন না, বা সারা রাত এরকম চুপ করে বসে থাকলেন না, কি করলেন আপনি? না, ওইরকম, আমরা তো টায়ার্ড ছিলাম দুইজনই আসলে, আর এর তো গরমের ইয়েতে ওইভাবেই আর কি কেটে গিয়েছে আর কি। কিন্তু একটা অভিমান তো রয়েই গেছে যে বিয়ের রাত, বাসর রাতে হচ্ছে ভালোবাসার মানুষটা হচ্ছে আপনাকে রেখে ঘুমিয়ে গেল। প্রথমে একটু মন খারাপ হয়েছিল, কিন্তু পরে যখন তাকালে মনে হলো যে না, কেন জানি আলাদা, মানে একটা ফিলিংস হলো। হ্যাঁ, এরপরে মানে ওই ভাবনা যে আচ্ছা থাকুক, আস্তে ধীরে স্টার্ট যখন হয়েছে। খুবই বুদ্ধিমতী লাইফ পার্টনার আপনার। আর আপনাকে দেখে এই যে আমার মনে হয় মেয়েরা এই জিনিসটা খুব সুন্দর করে ফিল করে, মায়া, মানে একটা ঘুমন্ত মানুষের দিকে তাকিয়ে থাকার মধ্যেও কিন্তু একটা প্রেম, ভালোবাসা, মায়া জড়িয়ে আছে, সেটা বুঝতে পেরেছি। তো বিয়ের এরপরে আমি আসল যে জিনিসটা জানতে চাচ্ছি যে আপনারা ফর্মালি কেউ কাউকে আই লাভ ইউ বলেছেন কিনা কখনো? এখন পর্যন্ত না। ওয়েট করেন, আজকে তাহলে হয়ে যাবে সেটা। কিন্তু ম্যাডামের পক্ষ থেকেও না? না, কিন্তু আমাদের আচরণে প্রতিদিনই এটা বোঝা যায় যে কখনো মুখে বলি নাই কেউ।
এটা কি একটা মানে প্যাটার্ন অফ লাভ কিনা, যে আমরা তো সবসময় বলি যে এক্সপ্রেশন তো করতে হয়, সবকিছুর এক্সপ্রেশন থাকতে হয়, কিন্তু আপনাদের মতো এত সুইট সুইট কাপল বা যারা একটু আগে থেকে এই যে দাম্পত্য জীবনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আমার বাবা মা হতে পারে বা আমার মামা মামি হতে পারে, এরকম তাদের মধ্যে এই যে এক্সপ্রেশনটা কম কিন্তু ভালোবাসাটা খুব শক্তিশালী, এটার মূল মন্ত্রটা কি? এটা দেখেন, এটা রেসপন্সিবিলিটি একটা, প্রথম জিনিস হলো রেসপন্সিবিলিটি। বিয়েটা তো একটা রেসপন্সিবিলিটি অ্যালং উইথ লাভ, দুইটা জিনিস কিন্তু, কম্বিনেশন অফ লাভ এন্ড রেসপন্সিবিলিটি। না এছাড়া কিন্তু একটা ভালো বিয়ে হয় না, এবং বিয়ে টিকেও না, এবং এটা খুব সুখের হয় না। তো আমাদের ওই রেসপন্সিবিলিটি আমরা দুজনের পক্ষে ছিল, এবং আমাদের প্রতি দুজনের টান ছিল। তো কোনোভাবেই আমরা দুজনকে নেগলেক্ট করি নাই। আচ্ছা, আপনারা মানে আপনি শুনে অবাক হবেন, এখন পর্যন্ত আমাদের সিরিয়াস কোনো ঝগড়াঝাটি হয়নি। এটা তো খুবই সারপ্রাইজিং। এই জায়গাটায় আমি একটু পজ দিচ্ছি, বিকজ এটা বিশ্বাসযোগ্যও হতে পারে, সেটা আমার কাছে বিশ্বাস হচ্ছে না এই মুহূর্তে, যে কিভাবে এতগুলো বছরের দাম্পত্য জীবনে আমাদের 2 মেয়ে তারা খুব বিয়ে থাকতো, তারা খুব অবাক হতো। আমিও খুব অবাক হচ্ছি, এবং এত বোরিং আমি সেটা বলবো না, আমার ধারণা আমার দর্শকরাও একটু সারপ্রাইজ যে এত বছরের দাম্পত্য জীবনে কোনো ঝগড়া হয়নি কোনোদিন, কিভাবে সম্ভব কিনা, আপনারা কিভাবে করলেন সেটা সম্পর্কে জানবো ছোট একটা ব্রেকের পরে। ভিউয়ার্স, আপনারা দেখছিলেন বিকেন ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ভ্যালেন্টাইন্স টক। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, এবং বিরতির পরে আসলে একটি কাপল কিভাবে ঝগড়া না করে এতগুলো বছর একসাথে থাকতে পারে সেই সিক্রেটটা আপনাদেরকে জানাতে চাই, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক, সাথে আছে আমি ডক্টর শ্রাবণ তৌহিদা, এবং আপনারা দেখছিলেন বিকেন ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ভ্যালেন্টাইন্স টক। প্রিয় দর্শক, আমার সাথে রয়েছেন ডাক্তার ফেরদৌস শাহরিয়ার সাইদ এবং সেই সাথে তার ভালোবাসার মানুষ ফাহিমা শারমিন। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা আরও একবার। কিভাবে এতগুলো বছর ঝগড়া না করে থাকা সম্ভব, এটা কিভাবে সম্ভব হলো? এটা ক্রেডিট কি আমি ম্যাডামকে দিব, কারণ মেয়েরা একটু ঝগড়াটে হয়, আমি একটা মেয়ে হয়েই বলছি। আমরা যখন একজন মানে রাগারাগি তো হয় অনেক সময়, একজন রেগে গেলে আরেকজন আমরা চুপ থাকি, মানে ওটা মানে ঝগড়া স্টার্ট হওয়ার সুযোগ হয় না, সুযোগই হয় না। হ্যাঁ, পরে মানে এমনি চলে যায় রাগ, মানে এমনি চলে যায়। আচ্ছা, কিন্তু মেয়েরা তো এই জিনিসটা পারে না। তার হাজবেন্ডের সাথে ঝগড়া হওয়া মানে সে তো ঝগড়া করতেই থাকে আনটিল সে সরি বলে। তা আপনাদের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই, সরি বলা বলিরও কোনো ব্যাপার নেই? সরি হয়ে যায়, মানে এমনিতে মানে আমরা বুঝাই দেই যে সরি, ওইভাবে। আপনারা আসলে এক্সপ্রেশনের মাধ্যমে সবকিছু ছেড়ে ফেলেন, মুখে বলেন না। কিন্তু আমি চাই আজকে, যেহেতু কত বছরের বিবাহিত জীবন? প্রায় 29 ইয়ার্স, একবারও আই লাভ ইউ বলেন নাই বা ভালোবাসি সেটা বলা হয়নি। আজকে এই যে এরকম একটি জাতীয় টেলিভিশনের অনুষ্ঠানে এসে বাংলাদেশের সব মানুষকে সাক্ষী রেখে স্যার ম্যাডামকে আই লাভ ইউ বলবেন বা আমি তোমাকে ভালোবাসি বলবেন, সেটা হাতে হাত রেখে বলতে পারেন, বা একটা ছোট্ট গিফট বেলুন দিয়েও বলতে পারেন। হাতে হাত রেখেই তুমি অনেক বছর বলা হয় নাই আই লাভ ইউ। থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। বাহ, দেখেছেন মেয়েরা আই লাভ ইউ টু বলার জন্য সবসময় প্রস্তুত থাকে। আমি একটু মানে লজ্জিত ফিল করি আর কি। নাইস, ওকে। আমার তো মনে হয় এই যে আপনারা এত সুন্দর করে সুইটলি মানে যে ভালোবাসার একটা এক্সপ্রেশন দিলেন, আই লাভ ইউ বললেন, এটা কিন্তু অনেক মানুষকে অনুপ্রাণিত করবে, মানে ভালো থাকার জন্য, ভালোবাসার জন্য। সো যাই হোক, আমি এই পার্টে আপনাদের সাথে আরেকটু ফান করবার চেষ্টা করব। আপনাদের মধ্যে ঝগড়া হয় না, আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, কেমিস্ট্রি অনেক ভালো, সেটার একটা বহিঃপ্রকাশ হয়ে যাবে একজন আরেকজনের কথা না শুনে লিপ রিড করে যদি কথাটা বুঝতে পারেন, তাহলেই কিন্তু বলা যায় 100 on 100। তো আমি চেষ্টা করব হচ্ছে একটা হেডফোন আপনাদের কাছে রেখেছি আমি, হেডফোনটা আমি শুরু করতে চাই স্যারকে দিয়ে। স্যার, হেডফোনটা অনেক হাই ভলিউমে মিউজিক বাজতে থাকবে, আপনি কোনো কথা শুনবেন না। ম্যাডাম আপনাকে নিয়ে একটা বা দুটো সেন্টেন্স বলবে, আপনি লিপ রিড করে যতটুকু বলতে পারেন, ঠিক আছে? ওকে ওকে। তোমাকে আজকে দেখতে অনেক ভালো লাগছে। দেখতে অনেক ভালো লাগছে। দারুণ। আরেকটা পরীক্ষা হোক। তুমি একজন দায়িত্বশীল একজন মানুষ। একজন দায়িত্বশীল মানুষ। তুমি একজন দায়িত্বশীল মানুষ। অবশ্যই তো আপনি দায়িত্বশীল। এখন আপনি হেডফোনটা খুলতে পারেন। ওকে
স্যার তো এটাতে 100/100। এবার হচ্ছে ম্যাডামের পালা। রেডি? প্রথম দিন যে তোমাকে দেখে যেরকম মুগ্ধ ছিলাম, আজকেও সেরকম মুগ্ধ। অনেক বড় একটা সেন্টেন্স। মুগ্ধ আছেন এখনো। কাছাকাছি, বাট অবশ্যই গুড ট্রাই। তবে স্যার ইচ্ছা করে মনে হয় আপনাকে, আপনি হেডফোনটা খুলেন, নিশ্চয়ই কথা শুনতে পাচ্ছেন না আমার মনে হয় আপনি খুবই ভালো করেছেন, কারণ স্যার ইচ্ছে করে আপনাকে অনেক বড় একটা সেন্টেন্স দিয়েছে যাতে আপনি না পারেন, বাট তারপর আপনি পেরেছেন, কারণ আপনি তাকে অনেক ভালো বুঝেন। ওকে, আরেকটা। আমাদের ভালোবাসা যেন অটুট থাকে। এবারও কঠিন। অটুট থাকা ভালোবাসা। ও হয়েছে, দারুণ দারুণ দারুণ, চমৎকার, খুলে ফেলেন। সো আসলেই আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। আমার মনে হয় স্যার খুব সুন্দর একটা কথা বলেছেন যে রেসপন্সিবিলিটি এবং রেসপেক্ট থাকতে হয় একটা রিলেশনশিপে, সেটা আপনাদের মধ্যে খুব সুন্দর। রেসপেক্টটাই বেশি দরকার, তাই না? দুই পক্ষের। হ্যাঁ, দুই পক্ষের রেসপেক্টই দরকার। তারপরে যখন ছোটখাটো মনোমালিন্য হয়, একজন না বাড়ালেও মনের মধ্যে তো অভিমান থেকে যায়, থাকে না? আমি যেটা করি আর কি, খুব কি easy। করেন আপনি? আমি তো ওই যে একদম চুপ থাকি, মনি হয়ে যাই আমি। আর একটা ইদানিং কালে আমি একটু খেপাতে চেষ্টা করি, অনেকদিন ধরে তো একসাথে, তো অনেকগুলো কথা বলে ফেলছি। ধরুন আমি একটু বাজার করলাম, যেটা দরকার ছিল না। আচ্ছা। আমি একটা অনলাইনে একটা চীনা হাঁস অর্ডার দিয়ে দিলাম, এই বড় চীনা হাঁস। হ্যাঁ, এখন হাঁস খায় না কেউ, আমি ছাড়া। ও ওকে। আমারও তার স্যার এরপরে হাঁস কিনলে আমাকে দাও, আমি হাঁস খাই, আচ্ছা, মজা করে এখন খাই। হাঁসের ধারণা যে হাঁস খেলে কোলেস্ট্রল বাড়ে ইত্যাদি ইত্যাদি, আমার সাংঘাতিক মজা লাগে খেতে। এখন এটা নিয়ে তো আরম্ভ হলো, এই তোমার চীনা হাঁস আসছে, এটা কে খাবে, কে ইয়ে করবে ইত্যাদি ইত্যাদি। আমি চুপচাপ শুনে কিছুক্ষণ পর পর ট্রু বলি, ট্রু। উনি যাই বলে আপনি সেটা দিয়ে বলেন ট্রু। আমি একটু পরে ট্রু বলি, আরো খেপে যায়। আমার খুব ভালো লাগে যে তাকে খেপাতে এখন খুব ভালো লাগে। একটু পরে ট্রু। বোঝা যাচ্ছে যে স্যার বেশ ভালোই আপনাকে মানে জ্বালাতে পছন্দ করে, তাই না? হ্যাঁ, ওইরকম। কখনো কি এরকম হয়েছে যে আপনাকে কোনো মানে হলিডেজ হতে পারে, ফ্যামিলি ফাংশন হতে পারে, এমার্জেন্সি কল আসলো, চলে যেতে হলো, বা তার ব্যস্ততার কারণে কখনো হলিডেজেই যাওয়া হলো না, এরকম হয়েছে? না, তখন ওইটা তো হয়, অনেক সময় হয়। যেমন মানে ব্যস্ততার কারণে অনেক সময়, যেমন আমরা একবার একটা বিয়ে বাড়িতে গিয়েছি, রাত 11:30 বেজে গিয়েছে, তো তখন দেখলাম বোর বউ মানে বের হয়ে যাচ্ছে, আমরা সাথে সাথে বললাম ড্রাইভার গাড়ি ঘোরাও। মানে বিয়ে আর খাওয়াই হলো না। ওইটা তো না, আর লজ্জা তো এখন এভাবে বিয়ে বাড়িতে ঢুকাটাও তো একটা মানে রাত 11টার সময় 11:30টার সময় আসছে, মানে এরকম আর কি। সেখন আমরা আমরা বাসায় বলে আসছি যে আমরা খাওয়া লাগবে না, আমরা তখন কি বাইরে? হ্যাঁ, আমরা বাইরে খেয়ে গেলাম বাসায়। তো এটার মানে এই যে আপনার রাগটা হওয়াটা খুব স্বাভাবিক তখন, মানে তখন আপনি এমনি মাফ করে দিলেন? অভ্যাস হয়ে গিয়েছে আসলে আমাদের ওইরকমই, মানে কারণ অনেক এটাকে সময় মেনে নিতে হয়েছে। ঈদের সময়ও মানে এরকম অনেক সময় হয়, মানে ইয়ে দেখতে গেলে, পেশেন্ট দেখতে গিয়ে রাউন্ডে গিয়ে আটকায় গেলেন উনি। আমরা তো প্লেনে ছিলাম যে যাব, তো আমরা ওইরকমই বসে থাকলাম, মানে কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। আগে মন খারাপ হতো প্রথম, কিন্তু এখন আর মনে হয় যে আচ্ছা, মানে এটা তো কাজের জন্যই একটা, এবং অনেক বড় একটা রেসপন্সিবিলিটির জন্যই থাকা। আসলে একজন চিকিৎসকের পার্টনারকে এরকমই হওয়া উচিত, অনেক রেসপন্সিবল, অনেক বেশি সহানুভূতিশীল, আর রেসপেক্ট, যেটা ম্যাডাম খুব পারফেক্টলি আপনার জন্য করে যাচ্ছে। কিন্তু আপনার জায়গা থেকে একটু শুনি, আপনি তো অনেক ব্যস্ত, ওই যে যেমনটি বললো যে আপনার কারণে হয়তো বিয়ের দাওয়াত খাওয়া হচ্ছে না, বা ঈদ বলি বা যে কোনো ফ্যামিলি ফাংশন হয়তো আপনাকে ছাড়াই মানে কমপ্লিট করতে হচ্ছে, ইনকমপ্লিট থেকে যাচ্ছে। ওই জায়গা থেকে আপনার ফিলিংসটা কিরকম থাকে, বা আপনি কি করতে পারেন? আমার ফিলিংস হলো গ্র্যাটিটিউড। দেখেন না, আমি ছোটোবেলা থেকে রেসপন্সিবল ছিলাম সব কিছুতেই। বাবা আমার প্রতিও রেসপন্সিবল ছিলাম, বন্ধু বান্ধব সবাইকে আমি গুরুত্ব দিতাম, এখনও দিই। তো যাই হোক, এনিওয়ে, তো আমি দেখলাম যে আমার যে এফোর্টগুলো, সেই এফোর্টগুলো আমি কখনোই অ্যাচিভ করতে পারতাম না যদি আমি আমার ওয়াইফের সম্মতি এবং সাহায্য না পেতাম। দেখেন, আমাদের যখন এমডি ক্লাস করি, আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন করি, তার 3টা কমন ছিল জায়গা। তো সে আমাকে যদি বলতো যে না, কি তুমি এতক্ষণ পড়বা কেন, আসো ঘুমাতে আসো, তো শি ইউজ টু আন্ডারস্ট্যান্ড যে না, এটা তো পড়াশোনা হচ্ছে তার ক্যারিয়ারের জন্য।
তো এই যে সাপোর্টগুলো, তারপরে আগে অনেক কষ্ট করতে হয়েছে এবং সেগুলো সব কিছু ট্যাকেল দিয়েছে সে। তো এইটা কিন্তু ভালোবাসা না থাকলে, আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কখনোই সম্ভব না। স্যাক্রিফাইস। এখন এটা যদি না থাকে, অনেকেরই কিন্তু ক্যারিয়ার হয় না। রাইট। হ্যাঁ, আপনার যদি সঙ্গিনী, আপনার জীবন সঙ্গিনী অথবা জীবন সঙ্গী যদি সাপোর্ট না দেয়, এটা হয় না। তো এটা তার গুণের জন্য এটা হয়েছে আর কি। অবশ্যই, কারণ আমি সবসময় একটা কথা বলি, মানে আদার দেন আ ডক্টর কখনোই আরেকজন ডক্টরের লাইফকে বুঝতে পারে না। হ্যাঁ, এটা সত্যি কথা, ক্রেডিট তো ম্যাডামকে দিতেই হবে। আমি সবসময় বলি যে নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড আ ডক্টরস লাইফ আদার দেন আ ডক্টর। সো সেই জায়গায় ফিরে আসতে চাই যে আপনাদের মধ্যে আমি আসলে চেষ্টা করেও কোনো ধরনের আসলে ঝগড়াঝাটি, কোনো ইস্যু বের করতে পারিনি। মানে ভালোবাসার স্ট্রং এবং খুব বেশি আপনাদের মধ্যে আস্থার সম্পর্ক রয়েছে। সেদিক থেকে ক্রেডিট গোজ টু ম্যাডাম, কারণ তার কারণেই কিন্তু আপনাদের সম্পর্ক, আপনাদের সংসার এত সুন্দরভাবে চলছে এবং স্যার একজন সাকসেসফুল ডক্টর হিসেবে তার দায়িত্বও কাজ করতে পারছেন। সো আপনাদের এই ভালোবাসার গল্পে আর কি কি এক্স ফ্যাক্টর ছিল বা আছে যেটা আমি এই প্রজন্মের মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই, সেটাতে ফিরবো আরেকটা ব্রেকের পরে। ভিউয়ার্স, সময় হয়েছে আরও একটা বিরতি নিবার। আপনারা দেখছিলেন বিকন ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ভ্যালেন্টাইন্স টক। নিচ্ছি ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরছি একটু পরেই। আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ভ্যালেন্টাইন্স টকে। আমি ডক্টর শ্রাবণ তৌহিদা। প্রিয় দর্শক, একজন ডক্টর কতটুকু আসলে স্যাক্রিফাইস করতে পারে আর কিভাবে তার সংসারের দায়িত্ব চালাতে পারে হসপিটালের দায়িত্বের সাথে সাথে, সেই গল্পটাই কিন্তু বের করবার চেষ্টা করছিলাম। আমার সাথে আছেন ডাক্তার ফেরদৌস শাহরিয়ার সাইদ এবং সেই সাথে তার সহধর্মিণী এবং ভালোবাসার মানুষ মিসেস ফাহিমা শারমিন। সো আপনাদের ভালোবাসার মধ্যে আমি আসলে কোনো টুইস্ট খুঁজে পাচ্ছি না, মানে বের করার চেষ্টা করছি একটুখানি, যদি সেই ক্ষেত্রে আমাকে একটু সাহায্য করেন। স্যার তো অবশ্যই দূরে ছিল অনেক দিন, তাই না? যখন তার পোস্টিং দেশে, মানে একদম প্রত্যন্ত অঞ্চলে। হ্যাঁ, আমিও গিয়েছিলাম, কয়েক মাস ছিলাম আমি, কিন্তু মানে ওই সম্ভব হয়নি থাকা। আবার আমার বড় মেয়ের জন্মের সময় প্রেগনেন্ট ছিলাম, ওই সময় চলে আসছিলাম আর কি। হ্যাঁ, এই যে দূর দূরান্তে থাকা, মানে ডক্টরদের জন্য এটা খুবই কমন। তো পার্টনার হিসেবে আপনি তো ছিলেন না তখন, আসলে ভালোবাসাটা বা খোঁজ খবর নেওয়াটা, তখন তো মোবাইলটাও এত বেশি সহজলভ্য ছিল না। তখন কি আপনারা কি চিঠি লিখতেন না কি সেই আগের মতো কবুতরের পায়ের মধ্যে চিঠি দেওয়া হতো? না, চিঠি লেখা হয়েছে, চিঠি লেখা হতো, কার্ডও পাঠিয়েছিলাম, কার্ডও পাঠাতেন, তাই না? বাহ, দারুণ। তবে ডক্টরদের হাতের লেখা খুব খারাপ হয়, মানে খুবই খারাপ হয়। প্রেসক্রিপশন ম্যাক্সিমাম টাইমে মানুষ পড়তে পারে না, যদিও এখন ডিজিটাল প্রেসক্রিপশন চলে এসেছে। আপনার কাছে শুনি, স্যারের হাতের লেখা কি পড়া যায়? যায়, চলে চলে, পড়তে পেরেছিলাম, পড়তে পেরেছিলেন। ওকে, ম্যাডামও তো বলেছে যে চিঠি লিখেছে। আজকে আমি চাই, আমি আসলে একজন ডক্টরের, আমি বলি যে ডক্টরদের হাতের লেখা আসলেই জেনুইনলি অনেক খারাপ হয়ে থাকে, বাট স্যারের হাতের লেখা কতটুকু ভালো সেটা যেহেতু আপনি বলেছেন, এটা প্রমাণ আমি দেখতে চাই। স্যার ম্যাডামকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেন আজকে, আর ইন দ্য মিন টাইম আমি ম্যাডামের সাথে গল্প করতে চাই। চিঠির যে প্রেমগুলো, সেই প্রেমগুলো এখন আর দেখা যায় না। আপনার যেহেতু মেয়ে আছে এবং তারা তো নিশ্চয়ই এই চিঠির যুগের সাথে পরিচিত না, তো এই যে এখন চিঠির যুগ প্লাস মানে ওই যে কার্ডের মধ্যেও ওইরকম লেখা থাকতো, এখন মানে ওইরকম খুঁজে বের করা যায় তো, মানে ইয়েতে যেহেতু ওই চিঠির হিসাবেই কাজ হচ্ছে আর কি, কার্ডের মাধ্যমে। তো ওইগুলা তো আসলে আজকাল দিয়ে যায়, কিন্তু তাও তো মানুষ চিঠি হিসাবে লিখে না। মানে এখন কি আপনারা একজন আরেকজনকে চিঠি লিখেন কখনো? এখন আর লেখা হয় না। তো আজকে তো স্যার আপনার জন্য চিঠি লিখছে, তো আমার মনে হয় চিঠি একটা অন্যরকম একটা ব্যাপার, ভালোবাসার অনুঘটক। আমরা এখনো রেখে দিয়েছি ওই চিঠিগুলো লিখে দেন। আচ্ছা, আমাদের কতগুলো চিঠি? এই বেশ কয়েকটা আছে, মানে সবগুলো এখন জমা নাই, কিন্তু মানে কয়েকটা রেখেছি। চিঠির জন্য কি অপেক্ষা করতেন? মানে ওই পাঠাতাম, মানে এছাড়া তো কোনো খবর নেওয়ার কোনো স্কোপ ছিল না, মানে আস্তে আস্তে তো 4-5 দিন তো লাগতোই, মানে এরকম। মানে এটা একটা মানে রিচুয়াল ছিল যে এতদিন পরে, মানে অনেকবার পড়ছি আসার পরে, এরকম আর কি। ভালো লাগতো। আসলে আমরা সিনেমাতে দেখি, কিন্তু এই গল্পগুলো তো জীবনের গল্প, তাই না? তো সেই চিঠিগুলো বারবার দেখা, বালিশের নিচে রেখে ঘুমানো, এই জিনিসগুলো করতেন না? বালিশের নিচে রাখি নাই কখনো, কিন্তু এখনো মানে খুঁজে পেলে এখনো আমি মানে দেখে ওগুলো খুলে দেখি যে কি লেখা ছিল, ভুলে যাই মাঝে মাঝে, তো
খুলে দেখলে মানে তখন মনে হয় আগের কথাগুলো। সো আপনি তো বললেন স্যারের হাতের লেখা পড়া যায় মোটামুটি, আপনার হাতের লেখা কিরকম? আমার তো এখন সবাই বলেছে এখন পর্যন্ত ভালোই, এখন জানি। ওকে, আপনার হাতের লেখা সুন্দর, কিন্তু আজকে সেই টাস্ক আপনাকে দিতে দিব না, কারণ আমি জানি আপনার হাতের লেখা সুন্দর। আর ছোটবেলায় হচ্ছে এরকম, আমার হাতের লেখা খুবই বাজে, তো আমার টিচাররা ছোটবেলায় আমাকে বলতো যে আমি বড় হয়ে ডাক্তার হব, আর সত্যি সত্যি আমি ডাক্তার হয়েছি। সো হাতের লেখা মানে প্রেসক্রিপশন পড়তে না পারাটা এই জন্যই মনে হয় এখন ডিজিটাল পদ্ধতিতে প্রেসক্রিপশন যখন চলে এলো, স্যারের প্রেসক্রিপশন আপনি পড়তে পারেন? মানে আমি তো আসলে এখন তো ডিজিটালেরই দেখি, আগে তো পারতাম। হ্যাঁ, কিন্তু মানে কিছুর মানে ওই রকম মানে সুন্দর না, কিন্তু পড়া যায় আর কি। কিন্তু যেরকম আপনি বলছেন যে অনেকেরটা পড়াই যায় না, অনেকেরটাই পড়া যায় না। হ্যাঁ হ্যাঁ, না ওটা আমি নিজেও দেখেছি, পড়তে পারি না। সো ডাক্তারের সাথে এই যে জীবন চলছে, মানে ফিলিংসটা কিরকম? মানে রিগ্রেট কি কোথাও একটুখানি কাজ করে? না, রিগ্রেট আসলে কখনো না, কোথাও না। প্রাউড ফিল করি, জি, এটাই যে আমি একজন ডক্টরের সহধর্মিণী। এবং আমি আরো চাই যে মানে ওকে উৎসাহ দিতে চাই যে তোমার ডিপার্টমেন্টের জন্য, সাবজেক্টের জন্য, দেশের জন্য যদি কিছু করতে পারো। মানে বাহ, দারুণ। আপনি কি কখনো সারপ্রাইজ দিতে স্যারের হসপিটালে গিয়েছেন বা ডিপার্টমেন্টে? না, এই বিয়ের পরে পরে ওই সময় মাঝে মাঝে যেতাম, তখন তো আর এইসব হসপিটাল না, অন্য জায়গায় মানে যেতাম, কিন্তু এখন তো আর ওইরকম, এখন আর ওরকম হয় না যাওয়া। স্যার কখনো আপনাকে সারপ্রাইজ দিতে পেরেছিল? সারপ্রাইজ না, সারপ্রাইজের ইয়েতে কখনো আসলে ওইরকম হয়নি, কখনো হয়নি। তারপরও স্যারের কাছ থেকে কোন গিফটটা পেতে আপনার বেশি ভালো লাগে? স্যার সারপ্রাইজ মানে কি, কিন্তু মাঝে মাঝে আগে বিদেশে গেলে সব সময় মানে ডায়মন্ড রিং টিং এগুলো আনার ইয়ে করতো। এখন আর আনে না? না, এখন আসলে আমি নিজেও না করি। মানে কেন? মানে অনেকেই নিয়ে, মানে ও দেখলেই ইচ্ছা করতো, ও নিয়ে আসতো, তো মানে আছে তো আমার অনেক, মানে আসলে এর জন্য আমিও মানে যে না, দরকার নাই এখন, মানে আমরা গেলে কোনো সময় একসাথে। ওকে, দারুণ। আসলে মানে অর্নামেন্টস আনার ইচ্ছা ওর সব সময়, মানে অর্নামেন্টস দিতে পছন্দ করে। সব দেশ থেকেই, মানে যে দেশের যেরকম ইয়ে আর কি পাওয়া যায় ও চেষ্টা করে নিয়ে আসতে আর কি। বাহ। ইন দ্য মিন টাইম স্যারের চিঠি কিন্তু লেখা শেষ, সেটা কিন্তু আপনি পড়বেন, স্যার না। এবং আপনি জোরে জোরে পড়বেন, সবাই যেন শুনতে পারে এই ভালোবাসার গল্প। প্রিয় শর্মী, আশা করি ভালো আছো। তোমাকে খুব মিস করছি। আমার কাজে বেশ ব্যস্ত সময় কাটছে। ফাইরুজ ফাবিহা কেমন আছে? বাপি আর আম্মাকে আমার সালাম দিবে। আশা করি উনারা ভালো আছেন। আগামী সপ্তাহে ঢাকায় আসব। আজকে এখানেই শেষ করছি। ভালোবাসা সহ, তোমার তাপস। নিকনেম তাপস। তাপস, খুব সুন্দর। শর্মী আর হচ্ছে তাপস। ভালোবেসে কি এই নামেই ডাকা হতো নাকি অন্য কোনো নাম ছিল? এই নামেই ডাকে। আপনিও তাই? শর্মী, তাপস। ওকে, মানে আমাদের এখনকার যেরকম ভালোবাসাগুলো, জান, জানু, বাবু, সোনা, লক্ষ্মী, এরকম কোনো কিছু, এরকম কোনো না। এটা আমি আপনাদেরকে হাসানোর জন্য এই প্রশ্ন করেছি। আমি জানি যে ওই সময় এই ট্রেন্ডটা ছিল না, বাট তারপরও হয় না যে আপনাদের কোনো স্পেশাল নেম ছিল কি না? আনফরচুনেটলি ছিল না। তো ম্যাডাম তো বললেন যে চিঠির জন্য অপেক্ষা থাকতো বা চিঠিটা অনেকবার পড়া হতো। আপনার ক্ষেত্রে সেই ব্যাপারটা কিরকম, যেহেতু ব্যস্ত আপনি ছিলেন হসপিটালে? এটা একটা ইয়ে মনে হতো, একটা খুব মানে দামি সম্পদ মনে হতো। একটা ডকুমেন্ট, দামি জিনিস আসছে, এটা প্রিজার্ভ করে রাখার জিনিস, হ্যাঁ, চেরিশ করে রাখার জিনিস। সেই চিঠিগুলো ম্যাডাম তো রেখেছে, আপনি রেখেছেন? ম্যাডাম রেখেছে। এগুলো আমার রাখা হয় না, উনি এগুলো গুছিয়ে রাখে। উনি তো পুরা বাসায় গুছিয়ে রাখে, মিনিস্ট্রিটা সামলান তো। এগুলো ম্যাডামের কাছে আছে, সব ফোল্ডারের মধ্যে থাকে। সেই ফোল্ডারে আসলে আরো অনেক কিছুই থাকে। ভালোবাসার চিঠি যেমন থাকে, সেখানে বারবার করেই বলছি, মায়া থাকে, মমতা থাকে, আসলে দরদ থাকে, দায়িত্ব থাকে। এই গল্পগুলো না যতবার শুনি আমার কাছে মনে হয় যে আসলে মানে সত্যিকার অর্থেই যেন একটা উপন্যাস পড়ছি, একটা ছবির মতো কোনো কিছু আমি চিত্রপটে দেখছি বা আঁকছি। সো এই গল্পের রেশটা আরেকটু সময় থাকুক, আমি আরও কিছুক্ষণ আপনাদের কাছ থেকে সময় নেব। তার আগে আরেকটা ব্রেক নিতে হচ্ছে আমাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিকন ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ভ্যালেন্টাইন্স টক, যেখানে আসলে ভালোবাসার গল্পটাই মুখ্য। সেই গল্পে ফিরবো ছোট্ট একটা বিরতির পরে।
Once again, welcome back. This is me, Dr. Sravana Tohida. You are watching Nexus Television. Valentine's special show, Beacon Pharmaceuticals presents Valentine's Talk-এ আমি তো আছি এবং যাদের ভালোবাসার গল্প শুনছিলাম তারা হচ্ছেন ডাক্তার ফেরদৌস শাহরিয়ার সাইদ এবং সেই সাথে তার ভালোবাসা ফাহিমা শারমিন। দুজনের কাছে আবারও চলে এলাম এবং শুভেচ্ছা আরও একবার। এই পার্টটা আমার প্রোগ্রামের লাস্ট পার্ট এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের ভালোবাসার জার্নিটা চলছিল এবং আমার খুব ভালো লাগছে। কোনোভাবেই আসলে এই ভালোবাসার জার্নিতে আমি নেগেটিভ বা ছোট্ট একটু অভিমান কষ্ট কোনো কিছু খুঁজে পাচ্ছি না। আদিকালের ভালোবাসা তা এটাই রিয়েল, এটাই হচ্ছে অথেন্টিক, সেই জায়গাটা তো অবশ্যই আমাদেরকে বলতেই হবে। এই পার্টটাতে আমি র্যাপিডলি আপনাদেরকে কিছু কোয়েশ্চেন করব এবং র্যাপিডলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। স্যারের কাছে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে আপনার ওয়াইফের সবচেয়ে প্রিয় মেডিসিন কি? প্যারাসিটামল। আর অন্যভাবে যদি বলি, মন ভালো করার মেডিসিন কি? মন ভালো করার মেডিসিন তো ভালো কথাবার্তা, একটু টাচ, একটু সোহাগ। আচ্ছা, মানে সুন্দর করে কথা বলেই উনি গলে যায়, ব্যাপারটা বোঝা যাচ্ছে। ম্যাডামের কাছে প্রশ্ন, স্যার যখন ওয়ার্ডে থাকে বা ওটিতে থাকে বা যেখানেই থাকে তখন আপনি কি করেন? মানে একজন স্ত্রী তখন কি করে, কি করা উচিত? আসলে ওয়েট করি আর নিজের কাজ করি আর ওয়েট করি ওনাদের যে তাড়াতাড়ি আসতে পারলে ওইটাই দোয়া দরুদ পড়তে ওইটাই আর কি। স্যারের কাছে প্রশ্ন হচ্ছে, বলুন তো দেখি, সেটা একাল বা ওকাল যে কালেই হোক না কেন, বিয়ের পরে সকল বিবাহিত মানুষদের একটা জিনিস বেড়ে যায়, কি সেটা? ওয়েট বেড়ে। আপনার বেড়েছিল? ওয়েট আসলে ওই সময় তো সবাই খুব শুকনা থাকতো, মানে ওয়েট কম থাকতো, তো সেই ক্ষেত্রে তো পরে মানে বেড়েছে বেশ কিছু, আস্তে আস্তে তো অনেকই বেড়েছে। ওই সময়টা চিন্তা করতেই মনে হয় যে কি ইয়েতে ছিলাম। আচ্ছা, শ্বশুর বাড়িতে কে বেশি জনপ্রিয়, স্যার নাকি ম্যাডাম? মানে আপনার শ্বশুর বাড়িতে আপনি বেশি জনপ্রিয় নাকি স্যারের শ্বশুর বাড়িতে স্যার বেশি জনপ্রিয়? কে? দুইজনই দুই রকম জনপ্রিয়। স্যারের কাছ থেকে শুনি, আসলে কে? আমার বাবা মা সাংঘাতিক তাকে পছন্দ করতেন, দুজনেই মারা গেছেন। আমার আব্বা মাঝে মাঝে থ্রেট দিতেন আমাকে, কারণ আমরা দুই ভাই ছিলাম, আমাদের বোন ছিল না। আমি যদি শুনি কখনো যে শর্মিকে তুমি মিসবিহেভ করেছো, তোমাকে আমি বাসার থেকে বের করে দেবো। That was the attachment with Shormi with my father and my mother also. আমার আম্মা একইভাবে তাকে আর কি মেয়ে হিসেবে দেখতেন। ওকে, বুঝতে পেরেছি। আমি বড় থ্রেটে থাকতাম। তার মানে বোঝা যাচ্ছে তিনি বেশি জনপ্রিয়, মানে মানে তাকে শ্বশুরবাড়ির মানুষজন বেশি ভালোবাসে। জি জি। দুজনের মধ্যে খেতে বেশি কে ভালোবাসে? ওকে, দুজনের মধ্যে কিপটা কে বেশি? স্যার আপনার দিকে তাকিয়েছে। তাই তো, মেয়েরা একটু হিসেবে হয়। হিসাব করে ইদানিং কালে একটু বেশি হিসাবই, সারা জীবন হিসাব করে চলেছে। দুজনের মধ্যে আসলে ঝগড়াতে তো আমি আর এই অ্যান্সার যাব না আপনাদের কাছে। দুজনের মধ্যে রোমান্টিক কে বেশি? রোমান্স বলতে যেটা বোঝায় সেটা দুজনের মধ্যে কিন্তু মানে আমরা একটু বেশি কে রোমান্টিক, এটা ডায়াগনোসিস আপনার এক কথায় করতে হবে। আমার ওয়াইফ অবশ্যই বলতে হবে, মেয়েরা একটু রোমান্টিক হয়, যেহেতু স্যার অনেক বেশি ব্যস্ত সেক্ষেত্রে অবশ্যই। সংসারের সবচেয়ে বড়, আপনি তো হসপিটালের কনসালটেন্ট, বাড়ির কনসালটেন্ট কে? এক কথায় আনডাউটেডলি সব ক্ষেত্রে, কিচেন, বাড়ি, সব জায়গায়, ব্যাংক পর্যন্ত, গাড়ির ট্যাক্স, কিছু বাকি না। ওকে, আসলে বাসা ভাড়া, এভরিথিং। স্যারের কাছে একটা মজার প্রশ্ন করি, শরীরের কোন অঙ্গ বা কোন জিনিসটা কাটলে প্লাস্টার করি আর যাই করি না কেন কখনো সেটা জোড়া লাগে না? হৃদয়। হৃদয়। ম্যাডাম কি একমত? ওকে, কিন্তু ডাক্তারি ভাষায় আমরা যখন বলি যে আসলে কি হৃদয়ের মধ্যেই ভালোবাসা থাকে, ভালোবাসার উৎপত্তি কি হৃদয়ে হয়? অ্যাকচুয়ালি এটা ব্রেইনের কাজ। রাইট, অ্যাকচুয়াল কাজ হলো ব্রেইন, বাট আমরা যেটা কমনলি বলি হৃদয়। একজন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ারের মধ্যে রোমান্টিক কে বেশি হয়? তা আপনিও উত্তর দিতে পারেন, আশেপাশে ইঞ্জিনিয়ার দেখে, হাজবেন্ড ডাক্তার দেখে কে বেশি রোমান্টিক? আসলে এটা পার্সন টু পার্সন ভেরি করে, শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার দিয়ে আমার মনে হয় না এটা ইয়ে করে। সেফ সাইডে উত্তর দিয়েছেন, বুদ্ধিমতী ম্যাডাম। আমি একমত। স্টেথোস্কোপ দিয়ে কি মনের কথা শোনা সম্ভব? সম্ভব, যদি সেটা সেরকম ব্যক্তি হয়। ওকে,
সেরকম ব্যক্তি মানে প্রিয়তমা হয়। যদি হয়। আপনি একমত? হ্যাঁ, অবশ্যই। সো এই গল্পের রেশটা আরেকটু সময় থাকুক। ভালোবাসা দিয়ে মানুষের সবকিছু সম্ভব। তাই আপনি ভালো থাকুন, আপনার ভালোবাসার মানুষটিকে ভালো রাখুন, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো না কোনো সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।